শুভ সন্ধ্যা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, মঙ্গল মতো আছো। বরাবর মতো আজকে আবারও ক্লাসে চলে আসলাম। আর আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ বিষয়াবলী লেকচার 3-এর প্রথম খণ্ড নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিপূর্বে লেকচার 1-এ আমরা বাংলার প্রাচীন যুগের ইতিহাস পড়েছি। লেকচার 2-এ আমরা পড়েছি বাংলার মধ্যযুগের ইতিহাস। আর লেকচার 3-এ আমরা শুরু করতে চলেছি বাংলার আধুনিক যুগের ইতিহাস। আর বাংলার আধুনিক যুগের ইতিহাস আমরা আলোচনা করব 1757 সাল থেকে 1911 সাল পর্যন্ত। তাহলে 1757 থেকে আমাদের আলোচ্য বিষয় 1911 সাল পর্যন্ত। 1757 সালে কি হয়েছিল? আমরা বলে থাকি পলাশী যুদ্ধ হয়েছিল, এবং যে পলাশী যুদ্ধ দ্বারা নাকি বাংলার স্বাধীনতার সূর্য প্রায় 200 বছরের জন্য অস্ত গিয়েছিল। আর 1911 সালে কি হয়েছিল? বঙ্গভঙ্গ রদ হয়েছিল। তাহলে 1757 সাল থেকে 1911 সাল পর্যন্ত আমরা বাংলার আধুনিক যুগের ইতিহাস আলোচনা করব। তো ক্লাসের শুরুতে আমি একটু গত ক্লাসের থেকে কিছু তথ্য হাইলাইট করতে চাই, তাহলে আজকের পড়াটাতে তোমাদের ভালো মনোযোগ বসবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো গত ক্লাসে কিন্তু আমরা দেখেছিলাম মুঘল সম্রাট আকবর তিনি কিন্তু 1576 সালে বাংলা জয় করেছিলেন। নিশ্চিত তোমাদের মনে আছে, রাজমহলের যুদ্ধ দ্বারা। এবং তখন থেকে বাংলায় শুরু হয়েছিল সুবাদারি শাসন। বাংলা মুঘলদের একটি প্রদেশে পরিণত হয় এবং বাংলার নাম হয়ে যায় সুবা বাংলা, এবং সুবা বাংলার শাসনকর্তাকে বলা হতো সুবাদার। তাহলে মুঘল সম্রাট আকবর বাংলা জয় করে বাংলায় চালু করে দেন সুবাদারি শাসন। এবং তোমাদের নিশ্চিত মনে আছে 1576 সাল থেকে 1717 সাল পর্যন্ত বাংলা কিন্তু সুবাদারদের অধীনে ছিল, অর্থাৎ বাংলা পরাধীন ছিল। এবং এটা ক্যালকুলেট করলে আমরা দেখতে পাই এটাতে হয় 141 বছর। কিন্তু তোমরা দেখেছো গত ক্লাসে যে প্রথম দিকে সুবাদাররা কিন্তু খুব একটা সুবিধা করতে পারেননি, তার কারণ এখানে বারভূইয়াদের ব্যাপক দাপট ছিল। এবং বারভূইয়াদের নেতা ছিলেন সোনারগাঁর জমিদার ঈশা খাঁ, পরবর্তীতে তার পুত্র মুসা খাঁ। কিন্তু আমরা দেখেছি আকবরের মৃত্যুর পরে দিল্লির সিংহাসনে যখন তার প্রেমিক পুত্র জাহাঙ্গীর বসেন, কে বসেন? তার প্রেমিক পুত্র জাহাঙ্গীর বসেন, তখন জাহাঙ্গীর বাংলার সুবাদার নিযুক্ত করেছিলেন ইসলাম খানকে। কাকে? ইসলাম খানকে। এবং এই ইসলাম খান তিনি কি করেন? তিনি বাংলায় আসেন এবং তিনি বারভূইয়াদের সাথে যুদ্ধ করেন, বারভূইয়াদের তিনি দমন করেন। এবং আমরা দেখেছি ইসলাম খান তিনি বাংলার রাজধানী স্থাপন করেন ঢাকাতে 1610 সালে। তার মানে ঢাকা প্রথম রাজধানী হয় 1610 সালে। কে করেছিলেন? ইসলাম খান করেছিলেন। এবং ঢাকার নাম তিনি পাল্টে রাখেন জাহাঙ্গীরনগর, অর্থাৎ সম্রাট জাহাঙ্গীরের নামে তিনি ঢাকার নাম রেখেছিলেন জাহাঙ্গীরনগর। তো যাই হোক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে তোমরা দেখেছো প্রায় 1717 সাল পর্যন্ত বাংলা কিন্তু মুঘলদের অধীনে ছিল, সুবাদারি শাসন চলেছিল। এবং 1717 সালে আমরা দেখেছিলাম শেষ সুবাদার যিনি হয়েছিলেন তিনি ছিলেন কিন্তু মুর্শিদ কুলি খান। আমাদের এই অঞ্চলেরই মানুষ মুর্শিদ কুলি খান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চিত তোমাদের মনে আছে যে এই মুর্শিদ কুলি খান তিনি সুবাদারি ছিলেন, বাট তিনি সুবাদারি শাসনের অবসান ঘটিয়ে দেন, অর্থাৎ মুঘলদের কাছ থেকে তিনি বাংলাকে কি করেন? স্বাধীন করেন। এবং মুর্শিদ কুলি খান বাংলায় চালু করেন নবাবী শাসন। কি শাসন? নবাবী শাসন। তাহলে বাংলাতে নবাবী শাসনের প্রতিষ্ঠাতা আমরা কাকে পেয়েছি? আমরা মুর্শিদ কুলি খানকে পেয়েছি, বা বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খান। নিশ্চিত তোমাদের মনে আছে যে মুর্শিদ কুলি খান ভূমি রাজস্বের জন্য মাল জামিনী ব্যবস্থা প্রবর্তন করেছিলেন, আমি বলেছি। এবং মুর্শিদ কুলি খান ঢাকা থেকে রাজধানী কিন্তু মুর্শিদাবাদে স্থানান্তর করেছিলেন। এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মুর্শিদ কুলি খানের পরে নবাব হয়েছিলেন তার মেয়ের জামাই সুজাউদ্দিন খান।
মনে আছে যে মুর্শিদ কুলির পরে বাংলার দ্বিতীয় স্বাধীন নবাব হয়েছিলেন সুজাউদ্দিন খান, এবং সুজাউদ্দিন খানের মৃত্যুর পরে বাংলার তৃতীয় নবাব হয়েছিলেন মুর্শিদ কুলির নাতি সুজাউদ্দিনের ছেলে, আমরা বলেছি কিন্তু সরফরাজ খান। তৃতীয় নবাব কে ছিলেন? সরফরাজ খান। কিন্তু তোমাদের নিশ্চিত মনে আছে যে সরফরাজ খান তিনি কিন্তু মাত্র 1 বছর শাসন করেছিলেন। সরফরাজ খান শাসন করেছিলেন মূলত 1739 সাল থেকে 1740 সাল পর্যন্ত। কেন তিনি মাত্র 1 বছর শাসন করেছিলেন? কারণ তারই একজন উচ্চ পদস্থ কর্মকর্তা বা কর্মচারী যার নাম ছিল কিন্তু আলীবর্দী খান। সেই আলীবর্দী খান তিনি কি করেছিলেন? তিনি এই সরফরাজ খানকে হত্যা করেছিলেন। তো এখানে একটু কথা তোমাদেরকে বলে রাখা ভালো যে যখন মুর্শিদের মেয়ের জামাই সুজাউদ্দিন খান নবাব ছিলেন বাংলার, সে সময় কিন্তু সেই সুজাউদ্দিন খানের কাছেই চাকরি পান বা চাকরি করছিলেন আলীবর্দী খান, এবং এই সুজাউদ্দিন খানই কিন্তু তার কর্মচারী আলীবর্দী খানকে টেনে হিসড়ে বড় পদে নিয়ে যান, বিহারের নায়েব নাজিম করেন। তাহলে মাথায় রাখতে হবে আলীবর্দী খান তিনি 1733 সালে কি হয়েছিলেন? বিহারের নায়েব নাজিম, বড় পদ কিন্তু পেয়েছিলেন। এবং তিনি যখন বিহারের নায়েব নাজিম হন, তাহলে তাকে কে বিহারের নায়েব নাজিম করেছিলেন? এই মুর্শিদ কুলির মেয়ের জামাই সুজাউদ্দিন খান। তাহলে সুজাউদ্দিন খানের কারণেই কিন্তু আমাদের আলীবর্দী খানের কপাল খুলেছিল, বড় পদে তিনি যেতে পেরেছিলেন। কিন্তু আমরা দেখেছি যে মানুষ এতটাই অকৃতজ্ঞ হয় বা কখনো কখনো ক্ষমতার দ্বন্দ্ব, ক্ষমতার স্বার্থ, লোভ মানুষকে এত বেশি পেয়ে বসে যে সুজাউদ্দিনের পরে যখন তার ছেলে সরফরাজ খান বাংলা শাসন করছিলেন, সেই সরফরাজ খানকে হত্যা করেন আলীবর্দী, এবং সরফরাজ খানকে হত্যা করে আলীবর্দী খান হয়েছিলেন বাংলার 4র্থ নবাব। মনে রাখতে হবে আলীবর্দী খান বাংলার কততম নবাব ছিলেন? বাংলার 4র্থ নবাব ছিলেন। তাহলে এবার আমরা আজকের পড়াতে প্রবেশ করি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং পূর্ণাঙ্গ মনোযোগ তোমরা সামনে রাখো। এবার আমরা বাংলার 4র্থ নবাবে প্রবেশ করছি। তার নাম কিন্তু বলছি আলীবর্দী খান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলীবর্দী খান কাকে হত্যা করলেন? সরফরাজ খান, তৃতীয় নবাবকে হত্যা করে আলীবর্দী খান বাংলার মসনদে বসলেন 1740 খ্রিস্টাব্দে। তো আলীবর্দী, আমি বলেছি প্রথম জীবনে কিন্তু ছোট পদে চাকরি করতেন, কিন্তু 1733 খ্রিস্টাব্দে যেয়ে তিনি কিন্তু বড় পদ পান, তিনি বিহারের নায়েব নাজিম হন। আচ্ছা, তাহলে আলীবর্দীও কিন্তু একদিনে ক্ষমতায় আসেননি, তিনি ক্ষমতায় আসার পূর্বেও কিন্তু বিহারের নায়েব নাজিম ছিলেন এবং বাংলার দ্বিতীয় এবং তৃতীয় নবাবেরও কিন্তু তিনি ভীষণ কাছের মানুষ ছিলেন। তো আলীবর্দী তিনি শাসক হিসেবে কিন্তু ভীষণ যোগ্য। তিনি তৃতীয় নবাব সরফরাজকে হত্যা করে এসেছেন, ঠিক আছে, কিন্তু তিনি শাসক হিসেবে ভীষণ যোগ্য। তার উল্লেখযোগ্য দু একটা কাজ যদি আমি তোমাদেরকে বলি, আসলে আলীবর্দীর শাসনের আগে থেকে বারংবার বাংলা আক্রমণ করত মারাঠারা। কারা বাংলা আক্রমণ করত? মারাঠারা কিন্তু বারংবার বাংলা আক্রমণ করেছে। এই মারাঠারা তারা মূলত বর্গী নামে পরিচিত ছিলেন। তারা কি নামে পরিচিত ছিলেন? এই মারাঠা মূলত বর্গী নামে পরিচিত ছিলেন। তারা বাংলা আক্রমণ করতেন, লুটতারাজ করতেন। তো আলীবর্দী খানের জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য কৃতিত্ব হচ্ছে এই মারাঠাদেরকে তিনি কি করেছেন? দমন করেছেন। প্রশ্ন হতেই তো পারে যে বাংলার কোন নবাব তিনি মারাঠাদেরকে দমন করেন? আমরা বলতে পারি আলীবর্দী খান তিনি কিন্তু কি করেছেন? মারাঠাদের দমন করেছেন। এছাড়া সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি বিষয় একটু জানার চেষ্টা করতে পারি। সে বিষয়টি হচ্ছে যে আমাদের আলীবর্দী খান মারাঠাদেরকে তো তিনি দমন করেছেন, ঠিক আছে, মানলাম, খুবই ভালো কথা, এবং তিনি কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ কাজের সাথে জড়িত। সে গুরুত্বপূর্ণ কাজ বলার আগে আমি বলি যে আলীবর্দী খানের কিন্তু কোনো ছেলেপুলে ছিল না।
তার 3টি মেয়ে ছিল। আলীবর্দী খানের মেয়ে কয়টা? 3টা মেয়ে ছিল। তো তার 3টি মেয়ের মধ্যে সবচেয়ে ছোট মেয়ের ছেলে ছিলেন সিরাজ। কে ছিলেন? সবচেয়ে ছোট মেয়ের ছেলে ছিলেন সিরাজ। তো বাংলার চতুর্থ নবাব, আমি এখানে লিখেও রাখি ফোর্থ, তাহলে বোঝার সুবিধা হবে, চতুর্থ নবাব। তো আলীবর্দী খান তার আরও নাতি ছিল, যেমন একটা নাতির নাম তোমরা খুব ভালো করেই জানো, যে শওকত জং। তো যাই হোক, আলীবর্দী খান সবচেয়ে বেশি ভালোবাসতেন সিরাজকে। কেন বেশি ভালোবাসতেন জানো? তার ব্যাখ্যাটা শোনো। যখন এই আলীবর্দী বিহারের নায়েব নাজিম হন, বিহারের কি হন? নায়েব নাজিম হন। সালটা কত আমি লিখে রেখেছি, 1733। ওই সালেই কিন্তু সিরাজের কি হয়েছিল? জন্ম হয়েছিল। এবং আলীবর্দী মনে করতেন যে সিরাজের জন্ম হয়েছে বলেই আমি এত বড় পদ পেয়েছি, আমি বিহারের নায়েব নাজিম হয়েছি। তাহলে সিরাজের জন্ম হয়েছে বলেই আমি এত বড় পদ পেয়েছি, আমি বিহারের নায়েব নাজিম হয়েছি। ফলে তিনি সিরাজকে, তার ছোট নাতিকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করতেন। তো যাই হোক, 1740 থেকে 1756 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছেন কিন্তু আলীবর্দী খান, প্রায় 16 বছরের মতো। তার উল্লেখযোগ্য কৃতিত্ব কিন্তু আমি কি বলেছি, যে তিনি মারাঠাদেরকে দমন করেছিলেন এবং মারাঠারা বর্গী নামে পরিচিত ছিল। তো আলীবর্দী খান শেষ জীবনে, তার শাসনামলের শেষে যখন তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েন, তখন তিনি ঘোষণা দেন যে আমার মৃত্যু পরে বাংলার 5ম নবাব হবে আমার ছোট মেয়ের ছেলে সিরাজ। তো যাই হোক, বাবার মুখের উপরে তখন কেউ কথা বলতে পারেনি এবং আমরা যথারীতি দেখি 1756 খ্রিস্টাব্দে আলীবর্দী খানের কি হয়? মৃত্যু হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যখন আলীবর্দী খানের মৃত্যু হয়ে যায়, হ্যাঁ, 1756 খ্রিস্টাব্দে, তার মৃত্যুর পরে আমরা লক্ষ্য করে দেখি তার ঘোষণা অনুযায়ী তার নাতি সিরাজউদ্দৌলা, আমরা সংক্ষেপে লিখলাম সিরাজ, তার নাতি সিরাজউদ্দৌলা তিনি হন বাংলার 5ম নবাব। তাহলে সিরাজ যে বাংলার মসনদে বসলেন, আমরা দেখতে পাই তিনি তার নানার কারণেই বসতে পেরেছেন, কারণ আরও অনেক নাতি থাকলেও নবাব, সাবেক নবাব অর্থাৎ আলীবর্দী, তিনি তার ছোট মেয়ের ছেলে সিরাজকেই মনোনয়ন দিয়ে যান। তো সিরাজ যখন বাংলার মসনদে বসেন, সালটা কত? অবশ্যই হবে 1756। সিরাজ যখন বাংলার মসনদে বসেন 1756 সাল। তো সিরাজ যখন বসেছিলেন তখন তার বয়স ছিল মাত্র 23 বছর। তার মানে ভীষণ অল্প বয়সে সিরাজ কিন্তু বাংলার মসনদে বসেছেন। তো সিরাজ বাংলায় মসনদে বসার পরে তিনি লক্ষ্য করলেন একাধিক সমস্যা। কেমন একাধিক সমস্যা? আমি তোমাদেরকে যদি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। প্রথম সমস্যা দেখলেন যে তার খালা ঘসিটি বেগম, আমরা কিন্তু কথায় কথায় বলে বসি খালা ঘসিটি বেগম, কোনো মেয়ে বেশি কথা বললে, ঝগড়াঝাটি করলেই আমরা বলি ও ঘসিটি বেগম। তো সিরাজের বড় খালা ছিলেন ঘসিটি বেগম। সেই ঘসিটি বেগম তিনি কিন্তু ভালো চোখে নিতে পারলেন না সিরাজকে। কেন সিরাজ বসবে? আব্বা বলে গেছে তাই হলো, কেন সিরাজ বসবে? একইভাবে সিরাজকে মেনে নিতে পারলেন না আরেক খালাতো ভাই, মানে আরেক খালাতো ভাই বলতে বোঝাচ্ছে যে একজন খালাতো ভাই, তার নাম ছিল শওকত জং। তাহলে সিরাজ বাংলার মসনদে বসবার পরেই আমরা সিরাজের দুটো শত্রুকে আইডেন্টিফাই করতে পারছি। একজন ঘসেটি বেগম, একজনকে ঘসেটি বেগম, এবং আরেকজনকে আমরা দেখতে পাচ্ছি তিনি শওকত জং, খালাতো ভাই। এদিকে আমরা আরও সমস্যা দেখতে পেলাম যে যখন নবাব সিরাজউদ্দৌলা বাংলার মসনদে বসলেন, তখন অন্যান্য ইউরোপীয় বণিক সম্প্রদায় যারা ছিলেন, আমি লেকচার 4-এ গিয়ে কিন্তু ইউরোপীয় বণিক সম্প্রদায়দেরকে পড়াবো যে কারা প্রথম এসেছে, কিভাবে এসেছে, এটা আলোচনা হবে। তো সিরাজ যখন বাংলার মসনদে বসেছেন, তখন
ইংরেজ ব্যতীত আর যত বণিক সম্প্রদায়ে বিদেশি বণিক সম্প্রদায় এদেশে ছিলেন তারা কিন্তু সিরাজকে উপহার উপঢৌকন পাঠিয়েছে, কিন্তু সিরাজকে উপহার বা উপঢৌকন পাঠায়নি কে? ইংরেজরা। তাহলে আমরা সিরাজের সাথে শত্রুতার আরেকটা অংশ খুঁজে পাবো, ইংরেজ। কারণ ইংরেজরা কিন্তু নবাবকে কোনো প্রকার উপহার উপঢৌকন পাঠায়নি। তাহলে তোমরা লক্ষ্য করে দেখো যে প্রথম ক্ষমতায় আমরা সিরাজ ক্ষমতায় বসার পরে দেখছি বিরোধিতা করছে ঘসেটি বেগম, বিরোধিতা করছে শওকত জং। তাছাড়া সিরাজ তিনি অন্যান্য ইউরোপীয় বণিকদের দ্বারা উপহার উপঢৌকন পেলেও ইংরেজ বণিকদের দ্বারা তিনি কিন্তু উপহার উপঢৌকন পাননি। তো আসল কথা, উপহার পেতে কার না ভালো লাগে, ঠিক আছে? তো সিরাজ তো বয়সে কাঁচা, 23 বছর, তোমাদের বয়সী বা তোমাদের চেয়েও তখন ছোট। ইংরেজরা তাকে উপহার উপঢৌকন দেননি, ফলে খুব স্বভাবতই মন খারাপ হবে, অভিমান হবে সিরাজের কাদের প্রতি? ইংরেজদের প্রতি। এছাড়া আমরা লক্ষ্য করে দেখেছি যে ইংরেজরা নবাবের আদেশ উপেক্ষা করে তারা কোথায়? কলকাতায় একটি দুর্গ নির্মাণ শুরু করে, যে দুর্গের নাম ফোর্ট উইলিয়াম দুর্গ। ফোর্ট উইলিয়াম দুর্গ। তো একটা কথা কি জানো, আমি বন্ধন বিদেশে যে হুট করে কি কোনো বাড়িঘর করতে পারবো না? আমার তো সে দেশের সরকারের কি লাগবে? অনুমতি লাগবে। আবার বিদেশি কোনো মানুষ তারা বাংলাদেশে এসে হুট করে কি কোনো বাড়িঘর তৈরি করতে পারবে না? তাদের কি লাগবে? তাদের এদেশের সরকারের অনুমতি লাগবে। অথচ ইংরেজরা নবাবের আদেশ উপেক্ষা করে বা নবাবের কাছ থেকে কোনো পারমিশন না নিয়ে তারা কলকাতায় একটি দুর্গ বিল্ডিং নির্মাণ শুরু করলো, ফোর্ট উইলিয়াম দুর্গ। এতে করে কিন্তু ভীষণভাবে ক্ষিপ্ত হলেন সিরাজ, যে আমার কাছ থেকে অনুমতি নিল না, আমার কথা শুনলো না, তারা কি করলো? দুর্গ নির্মাণ শুরু করেছে। এছাড়া আমরা লক্ষ্য করে দেখলাম যে ইংরেজদের সাথে সিরাজের যদি সম্পর্ক খারাপ হয়ে থাকে তাহলে এদেশে এ অঞ্চলে কিছু বড় বড় ব্যবসায়ী ছিলেন, রাজবল্লভ, জগৎ শেঠ, উমিচাঁদ। তোমরা নিশ্চিত এই নামগুলো কখনো না কখনো শুনেছ। রাজবল্লভ, জগৎ শেঠ, উমিচাঁদ, তারাও কিন্তু সিরাজের শত্রুতে পরিণত হয়ে গেল। তাহলে দেখো সিরাজ এমন একটা অবস্থানে বসেছে, একদিকে খালাতো ভাই, একদিকে ইংরেজ, অপরদিকে রাজবল্লভ, জগৎ শেঠ, উমিচাঁদ, যারা এ অঞ্চলের বড় ব্যবসায়ী, তারাও সিরাজের বিরোধিতা শুরু করলেন বা সিরাজের সাথে দ্বন্দ্বে অবতীর্ণ হলেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি তথ্য তোমাদের আমি এখন দিতে চাই। সিরাজের রাজকোষাগার থেকে সিরাজের রাজকোষাগার থেকে কৃষ্ণদাস নামক একজন ব্যক্তি তিনি টাকা চুরি করেন। সিরাজের রাজকোষাগার থেকে কৃষ্ণদাস নামক একজন ব্যক্তি তিনি টাকা চুরি করেন এবং টাকা চুরি করে এই কৃষ্ণদাস পালিয়ে যেয়ে আশ্রয় নেন ইংরেজদের কাছে। তাহলে কৃষ্ণদাস টাকা নিয়ে পালিয়ে আশ্রয় নেন কাদের কাছে? ইংরেজদের কাছে। তো নবাব এটা জানার পরে ইংরেজদের কাছে কৃষ্ণদাসকে ফিরিয়ে চায়, কিন্তু ইংরেজরা কৃষ্ণদাসকে কি করে না? ফিরিয়ে দেয় না। তো নানাবিধ কারণে আমরা দেখতে পাই ইংরেজদের উপরে ভীষণ ক্ষিপ্ত হয়ে ওঠেন নবাব সিরাজউদ্দৌলা এবং ক্ষমতায় বসার কয়েক মাসের মাথায় তিনি কি করেন? সৈন্য নিয়ে তিনি কলকাতা অভিমুখে রওনা দেন। কারণ কলকাতাতেই ঘাঁটি ছিল কাদের? ইংরেজদের। বুঝতে পেরেছ? কলকাতাতে কাদের ঘাঁটি ছিল? ইংরেজদের ঘাঁটি ছিল। এবং 1756 সালে আমরা দেখতে পাই ইংরেজদের সাথে বাংলার নবাব সিরাজউদ্দৌলার একটি যুদ্ধ হয় এবং এ যুদ্ধে আমরা দেখতে পাই ইংরেজরা কিন্তু পরাজিত হয়। ইংরেজরা পরাজিত শুধু হয়ই না, নবাব সিরাজউদ্দৌলা কলকাতা থেকে ইংরেজদের বিতাড়িত করে দেন। তো এই 1756 সালে ইংরেজদের সাথে নবাবের যে যুদ্ধ হয়েছে, এই যুদ্ধ নিয়ে একটি ঘটনা রয়েছে, যে ঘটনাটাকে বলা হয় ব্ল্যাক হোল ট্র্যাজেডি।
ব্ল্যাক হোল ট্র্যাজেডি। ব্ল্যাক হোল ট্র্যাজেডিটা কি? আসলে বাংলাতে যেটাকে বলা হয় অন্ধকূপ হত্যা। বাংলাতে যেটাকে বলা হয় অন্ধকূপ হত্যা। তো এই ব্ল্যাক হোল ট্র্যাজেডি এটা বর্ণনা করেছিলেন একজন ইংরেজ ঐতিহাসিক, তার নাম হলওয়েল। হলওয়েল। যদি কখনো পরীক্ষাতে প্রশ্ন আসে যে ব্ল্যাক হোল ট্র্যাজেডি, এই ট্র্যাজেডিটা কে প্রবর্তন করেছেন বা কে বর্ণনা করেছেন, আমরা বলবো একজন ইংরেজ ঐতিহাসিক হলওয়েল। হলওয়েল বলেন যে যখন সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ করেন, ইংরেজদেরকে পরাজিত করেন, তখন নাকি একটা খুবই ছোট কক্ষের মধ্যে নবাব সিরাজ 146 জন ইংরেজ বন্দীকে বন্দি করেন, ইংরেজ সৈন্যকে বন্দি করেন। এবং এত ছোট রুমের মধ্যে তিনি 146 জনকে রাখেন যে অনেকে দম বন্ধ হয়ে মারা যায়। এবং হলওয়েল বলে 146 জনের মধ্যে 123 জনই নাকি মারা যায়। ইতিহাসে এটাকে বলা হয় ব্ল্যাক হোল ট্র্যাজেডি। এই হলওয়েল সাহেব তিনি নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে এই ব্ল্যাক হোল ট্র্যাজেডি রচনা করেন। তবে অনেক ইংরেজ ঐতিহাসিক গবেষক, যেমন ড্রেক, একজন নাম কি নাম ড্রেক, তিনি এটাকে আবার হলওয়েলের ধাপ্পা বলে বলেছেন। কারণ হলওয়েল এই ঘরটার যে সাইজ বলেছেন, সেই সাইজের ঘরের মধ্যে কোনোভাবে 146 জন সৈনিককে আটকানো সম্ভব না। ফলে অন্ধকূপ হত্যার সাথে হয়তোবা নবাব সিরাজউদ্দৌলাকে অহেতুক কি করা হয়, মানে জড়িত করা হয় বা তাকে দোষী করা হয়। তো যাই হোক, তোমরা বুঝতে পেরেছো যে নবাব ক্ষমতায় বসার পরে কিন্তু সবচেয়ে বেশি বিরোধ বেঁধে যায় ইংরেজদের সাথে। এবং নবাব 1756 সালে ইংরেজদের আক্রমণ করে তাদের পরাজিত করে এবং কলকাতা থেকে বিতাড়িত করে। এবং এ সময় সিরাজউদ্দৌলা তিনি কলকাতার নাম পাল্টে রাখেন আলীনগর। কলকাতার নাম পাল্টে তিনি কি রাখেন? আলীনগর। এটি আসার মতো একটি প্রশ্ন, পরীক্ষাতে প্রশ্নটি হতে পারে যে কলকাতার নাম আলীনগর কে রেখেছিলেন? তোমরা বলবা নবাব সিরাজউদ্দৌলা রেখেছিলেন ইংরেজদেরকে পরাজিত করে। ওকে, নবাব ইংরেজদের পরাজিত করলেন, কলকাতা থেকে নবাব ইংরেজদেরকে বিতাড়িত করলেন। এবং করে নবাব যখন আবার মুর্শিদাবাদের সিংহাসনে ফিরে আসছিলেন, সেই মুহূর্তে নবাব ফেরবার পথে আক্রমণ করে বসলেন তার খালাতো ভাই শওকত জংকে। ঠিক আছে, নবাব চাইলেন কোনো ঝামেলা আর রাখবো না। ফেরার পথে ইংরেজদেরকে পরাজিত করে ফেরার পথেই নবাব আক্রমণ করে বসলেন শওকত জংকে। এবং নবাবের সাথে শওকত জংয়ের যে যুদ্ধটা হলো, ইতিহাসে সে যুদ্ধটাকে বলে পূর্ণিয়ার যুদ্ধ। কি যুদ্ধ? পূর্ণিয়ার যুদ্ধ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পূর্ণিয়ার যুদ্ধ এটাও হয়েছে 1756 সালে নবাব সিরাজউদ্দৌলার সাথে তার খালাতো ভাই শওকত জংয়ের। এবং এ যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা শওকত জংকে পরাজিত করেন এবং শওকত জংকে হত্যা করেন। তাহলে দেখো, নবাব সিরাজ 23 বছরের টকবগে যুবক, তিনি ক্ষমতায় বসার পর থেকে কিন্তু সফলতা দেখাতে শুরু করেছেন। তিনি ইংরেজদেরকে কলকাতা ছাড়া করেছেন, তিনি তার খালাতো ভাই শওকত জংকে হত্যা করেছেন, যুদ্ধে পরাজিত করেছেন। আর শওকত জং মারা গেলে খালা ঘসিটি বেগমও কি হন? ঘসিটি বেগমও চুপসে যান, থেমে যান। তার মানে সিরাজ কিন্তু ক্ষমতায় বসে শুরু থেকেই তিনি কৃতিত্ব দেখাচ্ছেন, সফলতা দেখাচ্ছেন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বোর্ডটা ক্লিন করি, তার মধ্যে তোমাদের ক্লাসটা কেমন লাগছে তোমরা একটু দয়া করে আমাকে কমেন্ট করে জানাও। যারা তোমরা লাইভে যুক্ত আছো, ক্লাস তোমাদের কেমন লাগছে, বুঝতে পারছো কি না, প্লিজ তোমরা আমাকে একটু কমেন্ট করো। বা কোনো প্রশ্ন যদি এখানে থেকে থাকে সেটিও তোমরা আমাকে কি করো, কমেন্ট করে জানাও। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করে দেখেছো যে নবাব সিরাজউদ্দৌলা ক্ষমতায় বসে কিন্তু শুরুতে সফলতাই দেখাচ্ছেন, কৃতিত্বই কিন্তু তার প্রকাশ পাচ্ছে। তো এভাবে পড়ে গেল 1757 সাল, 56 শেষ হয়ে গেল, এভাবে পড়ে গেল 1757
সাল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1757 সাল পড়ে যাওয়ার পরে নবাবের কানে খবর আসলো যে এই ইংরেজ বণিকেরা তারা নাকি আবার সংগঠিত হয়েছে। এই ইংরেজ বণিকেরা তারা আবার সংগঠিত হয়েছে কলকাতাতে, এবং কলকাতা থেকে তারা কলকাঠি নাড়ার চেষ্টা করছে নবাব সিরাজের বিরুদ্ধে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তখন নবাব সিরাজউদ্দৌলা তিনি আবার ক্ষিপ্ত হয়ে উঠলেন এবং তিনি বললেন, সৈন্যবাহিনী রেডি করো, আমি কি করব, আবার কলকাতা আক্রমণ করব। এবার একদম শুধু কলকাতা নয়, এ বাংলা থেকে ইংরেজদেরকে কি করে দিব, বিতাড়িত করে দিব। তো নবাবের প্রধান সেনাপতি কিন্তু আবার মীর জাফর, তোমরা এই নামটা জানো, তবে সমাজে এই নামটা প্রচলিত নয়, কারণ কেউ কারো নাম মীর জাফর রাখে না। তো নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি ছিলেন মীর জাফর। নট অনলি সিরাজের প্রধান সেনাপতি, সিরাজের নানা যখন আলীবর্দী খান ক্ষমতায় ছিলেন, সেই আলীবর্দী খানেরও প্রধান সেনাপতি কিন্তু মীর জাফরই ছিলেন। এবং আলীবর্দী খানের সাথে মীর জাফর দুবার বিশ্বাসঘাতকতা করেছিলেন, কিন্তু পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে আলীবর্দী মীর জাফরকে কী করেছিলেন, ক্ষমা করে দিয়েছিলেন। তো যাই হোক, আমরা দেখতে পাই 1757 সালের শুরুতে নবাব সিরাজউদ্দৌলা আবারও তার সৈন্যবাহিনী নিয়ে রওনা দেন কোন দিকে, কলকাতার দিকে। আর কলকাতার নাম তো তখন তোমরা জানো আলীনগর ছিল, কারণ গত বছরই সিরাজ কলকাতা জয় করে কলকাতার নাম রেখেছিলেন আলীনগর। কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার কলকাতা যাওয়ার পথে বেঁধে গেল বিপত্তি। তোমাদের মনে হতে পারে কি বিপত্তি বেঁধে গেল স্যার? বিপত্তি বেঁধে গেল যখন নবাব তার সৈন্যবাহিনী নিয়ে কলকাতার দিকে যাচ্ছে, কাদেরকে দমন করতে, ইংরেজদেরকে দমন করতে, দ্বিতীয়বারের মতো। হ্যাঁ, কিন্তু খবর আসলো যে মারাঠা, ওই যে পূর্বের মারাঠা, তোমাদের নিশ্চিত মনে আছে, খবর আসলো যে এই মারাঠা তারা নাকি বাংলা আক্রমণ করতে আসতেছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মারাঠাদের প্রতি সিরাজের কিন্তু একটি ভীতি ছিল। আবার সিরাজ ছোট থেকেও যুদ্ধ করেছেন, তার নানা আলীবর্দী খানের সাথে। তার নানা যখন মারাঠাদের দমন করেছিলেন যুদ্ধ করে, তখন সাথে কিন্তু তার নাতি, ছোট এত অল্প বয়সী নাতি সিরাজও কিন্তু ছিলেন। কিন্তু একটা কথা শুনতে খুব কষ্ট লাগবে তোমাদের, সিরাজের বাবাও কিন্তু যুদ্ধে ছিলেন এবং মারাঠাদের হাতে সিরাজের বাবা কিন্তু নিহত হয়েছিলেন। তো যখন সিরাজের বাবা মারাঠাদের হাতে নিহত হয়েছিলেন, ফলে সিরাজের কিন্তু মারাঠাদের প্রতি একটা ভীতি থাকবে, এটাই স্বাভাবিক। ফলে যখন সিরাজ তিনি কলকাতাতে যাচ্ছেন ইংরেজদের দমন করতে দ্বিতীয়বার, তিনি খবর পেলেন মারাঠা নাকি বাংলায় আসতেছেন। তখন আমাদের নবাব সিরাজ সিদ্ধান্ত নিলেন যে আর কলকাতা যাব না, বাদ দাও, ওই ইংরেজরা বণিকরা ওরা ব্যবসা করতে এসেছে, ওদের যা মনে হয় ওরা করুক, বাদ, এই টপিক বাদ, আমাদের দ্রুত ফিরতে হবে মুর্শিদাবাদে। কেন মুর্শিদাবাদে ফিরতে হবে? তার কারণ মারাঠারা আসতেছে, ওদের সাথে আমাদের যুদ্ধটা হবে সবচেয়ে সেন্সিটিভ এবং সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সিরাজ কলকাতা জয় না করেই, কলকাতা যাওয়ার আগেই তিনি আবার পুনরায় ব্যাক করলেন, মানে ফিরে আসলেন। তার কারণ মারাঠারা আসতেছে বাংলা আক্রমণ করতে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, মারাঠারা আসেনি বাংলায়। এখন নিউজটা আসলে কোনো ফেক ছিল কিনা বা সিরাজকে কোনোভাবে বিভ্রান্ত করা হয়েছিল কিনা, এটা ঐতিহাসিকরা বলতে পারেন না বা আমিও কোথাও পড়িনি। তাহলে সিরাজ কিন্তু দ্বিতীয়বার আর ইংরেজদের সাথে যুদ্ধ করলেন না, তিনি না করে তিনি ফিরে এলেন বাংলায়। কেন? কারণ বাংলা আক্রমণ করতে আসতেছে মারাঠারা। কিন্তু আমি বলেছি, হ্যাঁ, মারাঠারা কিন্তু আক্রমণ করতে আসলেন না। আর এই সময়ে শুরু হলো ষড়যন্ত্র। কীরকম ষড়যন্ত্র? দেখো, তোমাদেরকে একটু আগে আমি বলেছি যে আমাদের নবাবের প্রধান সেনাপতিকে মীর জাফর। মীর জাফর লোকটা কিন্তু খুব একটা ভালো নন, কারণ আমি বলেছি তিনি নবাবের নানা আলীবর্দী খান নবাবের সাথেও বিশ্বাসঘাতকতা করেছেন দুবার। তো এই যে মীর জাফর, সেই মীর জাফরকে তলব করলেন এই ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন প্রশাসক, যার নাম ছিল রবার্ট ক্লাইভ। রবার্ট
ক্লাইভ। যে রবার্ট ক্লাইভকে কিন্তু আমরা লর্ড ক্লাইভও কিন্তু বলে থাকি। তো আসলে গোপনভাবে ষড়যন্ত্র করার জন্য মীর জাফরকে ডেকে পাঠালেন রবার্ট ক্লাইভ এবং মীর জাফর চলে গেলেন কলকাতাতে। মীর জাফর চলে গেলেন কোথায়? কলকাতাতে। এবং এই যে তিনি কলকাতাতে চলে গেলেন কার সাথে কথা বলতে? রবার্ট ক্লাইভের সাথে কথা বলতে। ভালো কথা, দুজন বসলেন এবং বসার পরে রবার্ট ক্লাইভ আসলে মীর জাফরের কাছে শুনতে চাইল যে মীর জাফর তুমি কি করতে পারো আমাদের জন্য? তো মীর জাফর লোকটা তো সুবিধার নয়, আমি তোমাদের আগেই বলেছি সে সব কিছু করতেই রাজি। তো রবার্ট ক্লাইভ মীর জাফরকে বলল যে আমরা আবার একটা যুদ্ধ তৈরি করি, যুদ্ধ সৃষ্টি করি এবং সে যুদ্ধে তুমি নিষ্ক্রিয় থাকো এবং আমরা এ যুদ্ধে ছল চাতুরের আশ্রয় নিয়ে আমরা সিরাজকে পরাজিত করব এবং সিরাজকে পরাজিত করে বাংলার নবাব তোমাকে বানাবো এবং বিনিময়ে একটা অর্থের লেনদেন হবে। প্রায় গোপনে 3.25 কোটি টাকার একটা চুক্তি হয় সেই সময়ে। অর্থাৎ যুদ্ধ লাগাবে, যুদ্ধ বাঁধবে, কিন্তু যুদ্ধে মীর জাফর নিষ্ক্রিয় থাকবেন এবং তার নিষ্ক্রিয়তা বা ছলচাতুরির দ্বারা পরাজিত হবে কে? সিরাজ। এবং এরকম পরাজয়ের মধ্য দিয়ে বাংলার নবাব হবেন মীর জাফর। তো ক্ষমতার লোভ কার না আছে? সবার আছে। তো মীর জাফর দেখছে বাহ, এটা হলে আমি নবাব হব, তাহলে তো ভালোই হয়। ফলে মীর জাফরও কি হয়ে গেলেন? রাজি হয়ে গেলেন। মোস্ট ওয়েলকাম, তাই হবে। তাহলে গোপন চুক্তি করে মীর জাফর কি করলেন? তিনি কলকাতা থেকে আবার মুর্শিদাবাদে ফিরে এলেন। এদিকে তোমরা জানো ভালো করে মারাঠারাও কিন্তু বাংলার আক্রমণ করেনি। তো যেভাবেই হোক বা যে প্রকারেই হোক নবাব সিরাজের কানে এটা আসে যে হত্যা করা হবে। হত্যা করা হবে কাকে? হত্যা করা বলছি, দুঃখিত আমি। নবাব সিরাজের কানে এসে গেল যে গোপনে চুক্তি করেছে মীর জাফর ইংরেজদের সাথে। যে নবাব ক্ষিপ্ত হলেন এবং মীর জাফরকে তার প্রধান সেনাপতি পদ থেকে বহিষ্কার করলেন। তাহলে নবাব এখানেও কিন্তু দৃঢ়চেতার প্রমাণ দিয়েছেন, কারণ তার কানে যখন পৌঁছালো যে তার সেনাপতি ইংরেজদের সাথে যে গোপন চুক্তি করেছে এবং তিনি ক্ষিপ্ত হলেন, ক্ষিপ্ত হয়ে মীর জাফরকে সেনাপতি পদ থেকে সরিয়ে দিলেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিন্তু ডে বাই ডে যুদ্ধ অনিবার্য হয়ে উঠল ইংরেজদের সাথে নবাব সিরাজউদ্দৌলার। কিন্তু যুদ্ধে নেতৃত্ব দেওয়ার মতো সেনাপতি আর পাওয়া যাচ্ছে না। নবাব এখানে একটু দিশাহারা হয়ে পড়েছেন। যুদ্ধে দক্ষ হাতে নেতৃত্ব দেওয়ার জন্য সেনাপতি পাওয়া যাচ্ছে না। তখন নবাবকে অনেকে পরামর্শ দিল, ঠিক আছে মীর জাফরকে আর একটা সুযোগ দেন, হ্যাঁ, এবং তাকেই প্রধান সেনাপতি বানান। তো যথারীতি আবার মীর জাফরকে তলব করলেন নবাব এবং অনেক দোহাই থোয়াই পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে মীর জাফর তিনি বললেন যে আমি যা করব নবাবের পক্ষে করব, এমন কোনো কাজ করব না যা দ্বারা নবাবের ক্ষতি হয়। ফলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার পুনরায় প্রধান সেনাপতি পদে বহাল হলেন মীর জাফর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে এলো সেই ক্ষণ 1757 সাল। তারিখটি ছিল 23 জুন। 23 জুন 1757 সালের 23 জুন পলাশীর আম্রকাননে। কোথায়? পলাশীর আম্রকাননে। বেঁধে গেল পলাশীর যুদ্ধ। এ যুদ্ধে নবাব 50,000 সৈন্য নিয়ে উপস্থিত হলেন। আর ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংরেজদের যে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেই ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মাত্র 4,000 সৈন্য নিয়ে উপস্থিত হলো।
তাহলে কোথায় নবাবের 50,000, কোথায় ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাত্র 4,000 সৈন্য? সম্ভব? এই 50,000 সৈন্য তো 4,000কে এমনি পিষে কি করতে পারবে? মেরে ফেলতে পারবে। মনে রাখতে হবে এ যুদ্ধে নবাবের সেনাপতি ছিলেন কিন্তু আমরা জানি মীর জাফর, এবং ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এ যুদ্ধে যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি কিন্তু লর্ড ক্লাইভ, বা যাকে আমরা বলছি রবার্ট ক্লাইভ। বেঁধে গেল যুদ্ধ, সারাদিন ভর যুদ্ধ হচ্ছে। সকাল 9টা থেকে যুদ্ধ শুরু হয়েছিল। সকাল কয়টা থেকে? 9টা থেকে যুদ্ধ শুরু হয়েছে। সারাদিন ব্যাপী কি চলেছে? যুদ্ধ চলেছে। এবং এ যুদ্ধে নবাবের বাহিনী একদম পর্যদস্ত অবস্থায় ফেলে দিয়েছে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাহিনীকে। কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো জানোই আগে থেকেই গোপন চুক্তি হয়ে আছে সেনাপতি মীর জাফরের সাথে ক্লাইভের। তো শেষ বিকেলে যখন আমাদের নবাবের বিজয়ের পতাকা উত্তোলন করা হবে, যখন বিজয়ের দ্বার প্রান্তে আমরা, তখন মীর জাফর ছুটে গেলেন নবাবের কাছে। মীর জাফর নবাবের কাছে যেয়ে বললেন, হুজুর, সৈন্যরা আজকে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে, আজকে যুদ্ধ বন্ধ করা হোক, আগামীকালকে আমরা খুব অল্প সময় যুদ্ধ করে বিজয়ের পতাকা উড়াবো। কিন্তু সে সময় আমরা জানি নবাবের হিন্দু দুজন কর্মচারী বা তারাও যুদ্ধে অংশ নিয়েছিলেন, মোহনলাল বা মীর মদন তাদের নাম আমরা জানি। তারা কিন্তু এসে নবাবকে বলেন যে হুজুর, যুদ্ধ বন্ধ করবেন না, আর কিছুটা সময় আমাদেরকে দিন, আজকে আমরা বিজয়ের পতাকা উত্তোলন করব। তখন মীর জাফর বললেন, হুজুর, সেনাপতি কি ওরা না আমি? বিপাকে পড়ে গেলেন সিরাজ। আসলে তখন সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু খুবই জটিল। তো বিপাকে পড়ে যে সিরাজ তিনি কি করবেন? দিশাহারা হয়ে তিনি বললেন, পবিত্র কোরআন শরীফ নিয়ে আসো। এবং পবিত্র কোরআন শরীফ নিয়ে এসে দেওয়া হলো মীর জাফরের হাতে, যে তুমি যা বলছো সত্য বলছো? মীর জাফর বললেন, হ্যাঁ, যা বলছি সত্যি বলছি। ফলে সেদিনের মতো নবাব যুদ্ধ বন্ধ করে দিলেন। এই যে নবাব যুদ্ধ বন্ধ করে দিলেন, যুদ্ধ বন্ধ হওয়া মাত্র সৈনিকেরা ব্যারাকে ফিরে এলো। সারাদিন তারা যুদ্ধ করেছে, খাওয়া দাওয়া করেনি, তারা ফিরে আগে খাওয়া দাওয়া করলো। এর মধ্যে মুষলধারে বৃষ্টি নেমে গেল পলাশীর আম্রকাননে, এবং সৈনিকেরা তারা খাওয়া দাওয়া শেষে ক্লান্ত সৈনিকেরা ঘুমিয়ে পড়ল। যেই সৈনিকেরা ঘুমিয়ে পড়েছে অমনি মীর জাফর পুটুস করে যে কি করেছে? মীর জাফর পুটুস করে যে আমরা দেখতে পাই মীর জাফর আমরা দেখতে পাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে মীর জাফর পুটুস করে ডেকে নিল কাদের? এই ইংরেজদের। এবং ইংরেজরা অতর্কিত ঘুমন্ত সৈনিকদের উপরে কি চালালো? আক্রমণ চালালো। এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে অতর্কিত সৈনিকদের উপরে আক্রমণ চালালো মীর জাফর এবং ইংরেজরা, এতে করে সৈনিকরা পাল্টা আক্রমণ করতে পারলো না, এবং পলাশীর আম্রকাননে যেখানে নবাবের বিজয়ের পতাকা উত্তোলিত হবার কথা ছিল, সেখানে নবাবের পতন ঘটল, পরাজয় বরণ করলেন নবাব। এবং এটা জানতে পেরে নবাব সিরাজউদ্দৌলা পিছন দরজা দিয়ে তিনি কি করলেন? পলায়ন করলেন। কিন্তু কতক্ষণ আর পালিয়ে থাকবেন? আমরা জানি মীর জাফরের পুত্র মিরনের আদেশে, মীর জাফরের ছেলেকে মিরন, এই মীর জাফরের পুত্র মিরনের আদেশে মোহাম্মদী বেগ নামক ব্যক্তি নবাব সিরাজউদ্দৌলার শিরচ্ছেদ করেন। তাহলে নবাব সিরাজউদ্দৌলার গলা কেটে শিরচ্ছেদ করে তাকে হত্যা করা হয়। আর এই হত্যার নির্দেশ দিয়েছিলেন মীর জাফরের পুত্র মিরনের আদেশে মোহাম্মদী বেগ, ঠিক আছে, সিরাজউদ্দৌলাকে কি করেন? হত্যা করেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সিরাজউদ্দৌলার প্রকৃত নাম কিন্তু মনে রেখো মির্জা মুহাম্মদ। সিরাজউদ্দৌলার প্রকৃত নামটি হচ্ছে মির্জা মুহাম্মদ। মনে থাকবে তো? সিরাজউদ্দৌলার প্রকৃত নাম মির্জা মুহাম্মদ। তাহলে পলাশীর যুদ্ধে এভাবে ছলনার বশবর্তী হয়ে ছলনা দ্বারা নবাবকে পরাজিত করা হলো, এবং এ পরাজয়ের মধ্য দিয়ে বলা চলে বাংলার স্বাধীনতার সূর্য প্রায় 200 বছরের মতো অস্তমিত হলো।
তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখেছো যে 1756 থেকে 1757 প্রায় একটা বছরের মতো সময় সিরাজউদ্দৌলা ক্ষমতায় ছিলেন। একটাবার লক্ষ্য করে দেখো যে ওই যে আমাদের বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খান, তার নাতিকেও তিনি ভালোবাসতেন, সরফরাজ খান। সেই সরফরাজ মাত্র 1 বছর শাসন করেছিলেন। আল্লাহর খেলা দেখেছ যে আলীবর্দী সেই সরফরাজকে হত্যা করে নবাব হন, আর সেই আলীবর্দী আবার ভালোবাসতেন তার নাতি সিরাজকে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, বিধির কি লেখন, দেখো তার নাতিও মাত্র 1 বছর শাসন করে তাকেও কিন্তু কি করা হয়, হত্যা করা হয়। তাই তুমি যেমনটা করবে ঠিক তেমনটাই কিন্তু ফল তুমি পাবে, এটা একদম প্রাকৃতিকভাবে কি সত্য। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1757 সালে আমরা দেখতে পাই বাংলার মসনদে বাংলার ষষ্ঠ নবাব হন ওই যে চুক্তিমাফিক মীর জাফর। তাহলে মীর জাফর তিনি ক্ষমতায় বসলেন কবে? 1757 সালে। মীর জাফর কিন্তু কার কথা শুনে চলবে? ইংরেজদের কথা শুনে চলবে। আর পলাশী যুদ্ধের তাহলে ইংরেজদের নায়ক কিন্তু লর্ড ক্লাইভ, বা এভাবে বলা যেতে পারে যে এই ভারতবর্ষে ইংরেজ শাসনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন কিন্তু লর্ড ক্লাইভ। আমরা মনে রাখব ভারতবর্ষে ইংরেজ শাসনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন কে? লর্ড ক্লাইভ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মীর জাফর বাংলার ষষ্ঠ নবাব হলেন। কততম নবাব হলেন? মীর জাফর বাংলার ষষ্ঠ নবাব হলেন। তিনি ক্ষমতায় বসলেন 1757 সালে। এই যে তিনি 1757 সালে ক্ষমতায় বসলেন, তিনি 1757 থেকে 1760 পর্যন্ত বাংলার নবাব ছিলেন। এবং একটা 1760 সালে ইংরেজরা কিন্তু মীর জাফরকেও কি করে? হটিয়ে দেয়, বা তাকেও কিন্তু যে সমস্ত আশ্বাস দিয়েছিল ইংরেজরা, সে আশ্বাসগুলো কিন্তু ইংরেজরা পূরণ করেনি, বরং মীর জাফরকে হটিয়ে দেয় 1760 সালে। তার মানে প্রায় 3 বছরের মতো সময় আমরা জানি মীর জাফর বাংলার নবাব ছিলেন। মীর জাফরের পরে বাংলার 7ম নবাব হন, যারাই হোক না কেন নবাব, তারা তো ইংরেজদের অনুগ্রহেই হচ্ছে, তাই না? ইংরেজরা মীর জাফরকে সরিয়ে দিয়ে বাংলার 7ম নবাব বানান মীর কাসিমকে। মীর কাসিমকে। তাহলে বাংলার 7ম নবাব কে হন? মীর কাসিম। আর এই মীর কাসিম ছিলেন মীর জাফরের মেয়ের জামাই। মীর জাফরের মেয়ের জামাই মীর কাসিম ক্ষমতায় বসলেন 1760 সালে। তাহলে মীর কাসিমকে বসালেন কে? মীর কাসিমকেও কিন্তু বসালেন ইংরেজরাই। ব্যাপারটা তাই কি না? কারণ ইংরেজদের অনুগ্রহেই কিন্তু এখন নবাব হচ্ছেন, যারা হচ্ছেন তা ইংরেজদের অনুগ্রহে। কিন্তু মীর কাসিম ক্ষমতায় বসে তার চোখ মুখ পাল্টে যায়। মীর কাসিম ক্ষমতায় বসে তার চোখ মুখ পাল্টে যায়, তিনি স্বাধীন চেতা হয়ে ওঠেন। তার মানে লোকটা কিন্তু দেশপ্রেমিক। হ্যাঁ, ইংরেজরা তাকে বসিয়েছে, কিন্তু তিনি বসে স্বাধীন চেতা মনোভাব শুরু করেছেন, এবং তিনি হয়তো মনে মনে প্ল্যান করছেন বাই হুক অর কুক এই ইংরেজদেরকে এদেশ থেকে কি করতে হবে? বিতাড়িত করতে হবে। তো মীর কাসিম তিনি প্রথমে রাজধানী মুর্শিদাবাদ, এতদিন রাজধানী কোথায় ছিল? মুর্শিদাবাদে। কারণ তোমরা জানো বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খান তিনি রাজধানী কোথায় নিয়ে চলে গিয়েছিলেন? মুর্শিদাবাদে। এতদিন রাজধানী মুর্শিদাবাদে ছিল, কিন্তু মীর কাসিম রাজধানী মুর্শিদাবাদ থেকে আরও উত্তরে মুঙ্গের নিয়ে গেলেন। কোথায়? মুঙ্গের। পরীক্ষাতে প্রশ্ন হলে হতে পারে রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে, রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে কে নিয়ে চলে গিয়েছেন? আমরা বলতে পারি মুর্শিদ কুলি খানের। উনি মুর্শিদাবাদে নিয়েছিলেন মুর্শিদ কুলি খান, আর মীর কাসিম মুঙ্গেরে নিলেন। তাহলে মুর্শিদাবাদ থেকে রাজধানী কিন্তু আরও উত্তরে সরে গেল। কেন উত্তরে সরে গেল? তার কারণ হচ্ছে কলকাতার খুবই কাছে মুর্শিদাবাদ।
তো মীর কাসিম চিন্তা করলেন কলকাতা থেকে ইংরেজরা খুব সহজে মুর্শিদাবাদের উপরে নজর রাখতে পারে, কিন্তু রাজধানী যদি আরও উত্তরে মুঙ্গেরে নিয়ে চলে যাওয়া হয়, কলকাতা থেকে মুঙ্গেরের দূরত্ব অনেক, ফলে খুব সহজে ইংরেজরা মুঙ্গেরের উপরে নজর রাখতে পারবে না। তাহলে শাসক অনেকটাই স্বাধীনভাবে কি করতে পারবে, শাসন করতে পারবে। এটা ছিল খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ মীর কাসিমের, মুর্শিদাবাদ থেকে রাজধানী মুঙ্গেরে নিয়ে যাওয়া। এবং কেন নিয়ে গিয়েছে সেটা তোমরা বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় কাজ হচ্ছে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার নবাবের কাছে কিছু টাকা পেত, মানে এই যে মির্জাফর বা নবাবদের কাছে টাকা পেত। ফলে যখন তুমি আমার কাছে টাকা পাবে তখন আমি কিন্তু অনেকটাই তোমার কাছে নত হয়ে থাকব, এটাই স্বাভাবিক। ফলে ইংরেজরা যেহেতু নবাবের কাছে টাকা পায়, ফলে ইংরেজদের উপরে ছড়ি ঘুরাচ্ছিল কারা, নবাবের উপরে ছড়ি ঘুরাচ্ছিল কারা, ইংরেজরা। তো অতি দ্রুত মীর কাসিম ক্ষমতায় বসে তিনি কি করলেন, তিনি ইংরেজদের বকেয়া পাওনা টাকা, ইংরেজদের যে পাওনা টাকা ছিল সেই পাওনা টাকা দ্রুত পরিশোধ করে দিলেন। তাহলে দেখো, খুব বিচক্ষণ ব্যক্তি কিন্তু মীর কাসিম, কারণ তিনি প্রথমে রাজধানী মুঙ্গেরে নিলেন, দ্বিতীয়ত কোম্পানি নবাবদের কাছে যে টাকা পেত সে টাকা পরিশোধ করে দিলেন কিন্তু কে, মীর কাসিম। এবার মীর কাসিমের তৃতীয় স্টেপ তোমরা শোনো। তৃতীয় স্টেপ হচ্ছে, আমাদের দেশীয় বণিকরা যদি এদেশে বাণিজ্য করতে চাইতো তাদেরকে শুল্ক মানে কর দিতে হতো। চিন্তা করো, আমাদের দেশীয় বণিকেরা, আমাদের বাঙালিরা যদি এ অঞ্চলে ব্যবসা করতে চাইতো তাদের কর দিতে হতো, কিন্তু ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এ অঞ্চলে ব্যবসার জন্য কোনো কর দিতে হতো না। কি অদ্ভুত ব্যাপার, আমরা বাণিজ্য করতে চাইলে আমাদের কর দিতে হবে, অথচ ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা বিদেশ থেকে এসেছে, তাদের কোনো কর দিতে হবে না। এতে করে আমাদের দেশীয় যারা বণিকরা তারা কিন্তু লোকসানের সম্মুখীন হতে থাকে, ক্ষতির সম্মুখীন হয়। ফলে মীর কাসিম আমাদের দেশীয় বণিকদের উপর থেকে কর তুলে নেন, যে না, ইংরেজরাও বাণিজ্য করতে কর দেয় না, আমাদের দেশীয় মানুষদেরও বাণিজ্য করতে কর দিতে হবে না। কিন্তু এই ঘটনাতে ইংরেজরা ভীষণভাবে ক্ষেপে ওঠে মীর কাসিমের উপরে, যে মীর কাসিম, তোমাকে ক্ষমতায় বসালাম, এটা প্রত্যাশা করিনি যে তুমি আমাদেরকে বিপদে ফেলবে, তোমার এ পদে থাকার যোগ্যতা নেই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাই 1763 সালে মীর কাসিমকে ক্ষমতাচ্যুত করে ইংরেজরা। তাহলে মীর কাসিম স্বাধীনচেতা হয়ে উঠেছিলেন। তিনি কি করেছেন, তিনি স্বাধীনচেতা হয়ে উঠেছেন। তিনি, আমরা দেখতে পেয়েছি যে তিনি বাংলাকে স্বাধীনতার স্বাদ দিতে চেয়েছেন, কিন্তু শেষমেশ সেটা হলো না, কারণ ইংরেজরা তাকে ক্ষমতাচ্যুত করে দিল। এবং ইংরেজরা মীর কাসিমকে ক্ষমতাচ্যুত করে পুনরায় আবার যাকে নবাব বানালেন, মীর জাফরকে আবার নিয়ে আসলেন। মীর জাফর আবার নবাব হলেন এবং তিনি আবার নবাব হলেন 1763 সালে। তিনি আবার নবাব হলেন 1763 সালে। ঠিক আছে, তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বুঝতে পেরেছি মীর জাফর তিনি হয়তো বা ইংরেজদের প্রিয়, বা ইংরেজরা মনে করেছে আমরা যেমন বিটক্যাল, বিটক্যাল এরে আবার আনো। তাহলে মীর কাসিমকে সরিয়ে দিয়ে নবাব বানানো হলো মীর জাফরকে, বাংলার অষ্টম নবাব। বাংলার অষ্টম নবাব হলেন মীর জাফর। কিন্তু মীর কাসিম, তিনি যে স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, তিনি থেমে থাকতে পারলেন না। তিনি থেমে থাকতে পারলেন না। মীর কাসিম কি করলেন, তিনি চলে গেলেন দিল্লিতে। কোথায় চলে গেলেন? দিল্লি চলে গেলেন। দিল্লির মুঘল সম্রাট তখন কে ছিলেন? দিল্লির মুঘল সম্রাট ছিলেন তখন দ্বিতীয় শাহ আলম। দ্বিতীয় শাহ আলম, আমাদের মাথায় রাখতে হবে, দিল্লির মুঘল সম্রাট তখন ছিলেন দ্বিতীয় শাহ আলম। তাহলে মীর কাসিম চলে গেলেন দ্বিতীয় শাহ আলমের কাছে, মুঘল সম্রাটের কাছে, যে বললেন, হুজুর, আমি মীর কাসিম বাংলার এক্স নবাব, মানে সাবেক নবাব,
আপনি তো জানেন, হয়তো শুনেছেন ইংরেজরা বাংলায় এসে কি করেছে আর কি না করছে। তো হুজুর, এই ইংরেজরা একদিন যে আপনার দিল্লিও এসে দখল করে নেবে না, তার তো কোনো ইয়ত্তা নেই। তো হুজুর, আমি যুদ্ধ করতে চাই ইংরেজদের সাথে। তো আপনি দিল্লির সম্রাট, এত বড় ব্যক্তিত্ব, আপনি যদি আমাকে সৈন্য দিয়ে সহায়তা করেন, আমি কৃতজ্ঞ থাকব আপনার কাছে। দিল্লির মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম তিনি বললেন, ঠিক আছে মীর কাসিম, তোমাকে সহায়তা করব আমি। তাহলে মীর কাসিম তার নবাবি হারিয়ে দ্বিতীয় শাহ আলমের কাছে এসেছিলেন। দ্বিতীয় শাহ আলমের কাছে এসে তিনি কি পেলেন? সহায়তা পেলেন। মীর কাসিম চলে গেলেন অযোধ্যার নবাবের কাছে। কোথায়? অযোধ্যার নবাবের কাছে। অযোধ্যার নবাব ছিলেন সুজা-উদ-দৌলা। কি নাম? সুজা-উদ-দৌলা। অযোধ্যার নবাব ছিলেন সুজা-উদ-দৌলা। এবার মীর কাসিম সুজা-উদ-দৌলার কাছে যেও কি চাইলেন? সহায়তা চাইলেন। এবং সুজা-উদ-দৌলাও মীর কাসিমকে সৈন্য এবং অস্ত্র দিয়ে সহায়তা করতে রাজি হলেন। বাহ 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 বাহ! তাহলে হয়তো বা আমরা স্বাধীনতার দিকে এগোচ্ছি। আমরা হয়তো এই দুষ্ট ব্রিটিশদেরকে এদেশ থেকে বিতাড়িত করতে পারবো, বাংলা বিহার উড়িষ্যা থেকে বিতাড়িত করতে পারবো। কারণ মীর কাসিমকে একদিকে সহায়তা করছেন মুঘল সম্রাট, অপরদিকে সহায়তা করছেন অযোধ্যার নবাব, লাজবাব। আর কি লাগে? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর মধ্যে আরেকটি ঘটনা ঘটে গেল। মীর কাসিমের পাশে এসে দাঁড়ালেন ফকির সন্ন্যাসীরা। কারা দাঁড়ালেন? ফকির সন্ন্যাসীরা। এখন তোমরা বলতে পারো, কেন ফকির সন্ন্যাসীরা মীর কাসিমের পাশে এসে দাঁড়ালেন? আসল কথা ছিল কি, দেখো, ফকিররা তারা ভিক্ষা করতেন। কারা ভিক্ষা করতেন? ফকিররা ভিক্ষা করতেন। কিন্তু ভিক্ষাবৃত্তিকে মোটেও পছন্দ করতো না ব্রিটিশরা। ঠিক আছে, তারা ভিক্ষা করছে, করুক, কিন্তু ফকিরদের কাছে আবার ধারালো অস্ত্র থাকতো। তো ইংরেজদের চিন্তাটা এরকম যে তুই ফকির, তোর কাজ ভিক্ষা করা, তোর কাছে আবার অস্ত্র থাকা লাগবে কেন? অস্ত্র তো বড় লোকের কাছে থাকে, ক্ষমতাশালী ব্যক্তির কাছে অস্ত্র থাকে। তো তুই ফকির, তোর কাছে আবার অস্ত্র কেন? এবং এই ফকিররা কি করেছে? মাঝে মাঝে ইংরেজদের বিভিন্ন বাণিজ্য কুঠি আক্রমণ করেছে, সেগুলো লুটও করেছে। ফলে ফকিরদের প্রতি কিন্তু একটা ভয়ঙ্কর বিদ্বেষ ছিল ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির। ফলে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা ফকিরদের ভিক্ষাবৃত্তি কী করে দেয়? নিষিদ্ধ করে দেয়। আর ফকিরের কাজই তো ভিক্ষা করা। যখন তার ভিক্ষা বন্ধ হয়ে যাবে, সে ইংরেজদের প্রতি ক্ষেপে যাবে। ফলে ফকিররা কী করলো? এই মীর কাসিমের পক্ষ নিল যে আমরাও আপনার সাথে আছি, কারণ আমাদের সাথেও কি আছে? অস্ত্র আছে। তো ফকিরদের নেতা ছিলেন, ওনার নামটা ছিল মজনু শাহ। কি নাম? মজনু। ফকিরদের নেতা হচ্ছেন মজনু শাহ। আমরা মাথায় রাখবো, ফকিরদের নেতা তাহলে কে? মজনু শাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার সন্ন্যাসী। সেই সন্ন্যাসীরাও পক্ষ নিল মীর কাসিমের। কেন? কারণ সন্ন্যাসীরা তপস্যা করতেন, ধ্যান করতেন, অনেকটা উলঙ্গ হয়ে, তারা কোনো বস্ত্র পরিধান করতেন না। তো ইংরেজদের কথা, তোমরা তপস্যা করছো, ধ্যান করছো, ঠিক আছে, ভালো কথা, কিন্তু তোমরা বিবস্ত্র কেন হয়ে থাকবে? কেন নেকেড হয়ে থাকবে? ফলে সন্ন্যাসীদের সাথেও ঝামেলা করে এই ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ফলে সন্ন্যাসীরাও খেপে যায়, তারাও কার পক্ষ নেয়? তারাও পক্ষ নেয় মীর কাসিমের। এবং মনে রাখতে হবে, সন্ন্যাসীদের নেতা ছিলেন ভবানী পাঠক। তাহলে ফকিরদের নেতা আমরা দেখতে পেয়েছি মজনু শাহ। ফকিরদের নেতা মজনু শাহ, সন্ন্যাসীদের নেতাকে ভবানী পাঠক। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাঝখানে কে আছেন? মাঝখানে আছেন মীর কাসিম, যিনি দেখো কত মানুষের কাছ থেকে সহায়তা পেলেন। তিনি সহায়তা পেলেন দিল্লির মুঘল সম্রাটের কাছ থেকে, অযোধ্যার নবাবের কাছ থেকে, ফকিরদের কাছ থেকে, সন্ন্যাসীদের কাছ থেকে। এবং সেই মহেন্দ্রক্ষণে চলে এসেছি 1764 সাল। তখনও কিন্তু বাংলার নবাব তার শ্বশুর মীর জাফর। 1764 সালে বক্সার নামক প্রান্তরে, কোথায়? বক্সার। 1764 সালে বক্সার নামক প্রান্তরে
আমরা দেখতে পাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্মিলিত বাহিনী মানে বুঝতেছো যে মীর কাসিমের সাথে এই 4টা গ্রুপ আছে, সম্মিলিত বাহিনী ইংরেজদের সাথে যুদ্ধ শুরু করে। 1764 সালে বেঁধে যায় বক্সারের যুদ্ধ। 1764 সালে বেঁধে যায় কি যুদ্ধ? বক্সারের যুদ্ধ। তাহলে বক্সারের যুদ্ধ শুরু হলো কত সালে? 1764 সালে। এবং ভয়ঙ্কর একটা যুদ্ধ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কারণ এ যুদ্ধে ভারতের অনেক অংশ কিন্তু জড়িয়ে পড়েছে বাংলার সাথে। দিল্লি জড়িয়ে পড়েছে, অযোধ্যা জড়িয়ে পড়েছে, ফকির সন্ন্যাসীরা তো রয়েইছে। দুঃখজনক হলেও সত্য, এ যুদ্ধে পরাজিত হন মীর কাসিম। শুধুমাত্র মীর কাসিম পরাজিত হন না, সম্মিলিত ভারতবর্ষ অর্থাৎ দিল্লি, অযোধ্যা তারাও কিন্তু ইংরেজদের কাছে পরাজিত হয়ে যায়। আসলে হয়তোবা তখন মুঘল সম্রাট, অযোধ্যার নবাব পরাজিত হয়ে ভাবছিল, কি করলাম আমি এটা, এই যুদ্ধ করতে এসে লাভের চেয়ে ক্ষতি হয়ে গেল। এখন তো ইংরেজরা দিল্লিও দখল করে নেবে, ইংরেজরা অযোধ্যাও দখল করে নেবে। তাহলে পলাশী যুদ্ধ হলো 1764 সালে, বক্সারের যুদ্ধ হলো 1764 সালে। এ যুদ্ধে সম্মিলিত বাহিনী পরাজিত হলেন। মীর কাসিম তিনি পলায়ন করে চলে গেলেন এবং কষ্ট লাগে, তিনি পালিয়ে দিল্লি চলে গিয়েছিলেন এবং দিল্লির পথে পথে আমৃত্যু তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেছেন। দিল্লির পথে পথে ভিক্ষাবৃত্তি করে আমৃত্যু তিনি জীবিকা নির্বাহ করেছেন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের মাথায় রাখতে হবে, আমাদের মনে রাখতে হবে যে বক্সারের যুদ্ধ হয়েছে 1764 সালে। কখনো যদি কোনো ভাইবা বোর্ডে তোমাকে প্রশ্ন করে পলাশী যুদ্ধ বেশি গুরুত্বপূর্ণ না বক্সারের যুদ্ধ বেশি গুরুত্বপূর্ণ, তুমি বলবে অধিক গুরুত্বপূর্ণ বক্সার। কারণ পলাশী যুদ্ধে শুধু বাংলার নবাব পরাজিত হয়েছেন, কিন্তু বক্সারের যুদ্ধে মুঘল সম্রাট পরাজিত হয়েছেন, অযোধ্যার নবাব পরাজিত হয়েছেন, ফকির সন্ন্যাসীরা কি হয়েছেন? পরাজিত হয়েছেন। তাহলে পলাশীর সালটা 1757, বক্সারের যুদ্ধের সালটা 1764। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হয়ে গেল বক্সারের যুদ্ধ। এত বড় একটা ঘটনা কিন্তু ঘটে গেল আমাদের বাংলায় তথা ভারতবর্ষে। কিন্তু এ সময় ওই যে পলাশী যুদ্ধের যিনি নায়ক লর্ড ক্লাইভ কিন্তু ছিলেন না। লর্ড ক্লাইভ যিনি এদেশে ইংরেজ শাসনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, সেই লর্ড ক্লাইভ তিনি কিন্তু ছিলেন কোথায় ছিলেন জানো? তিনি ছিলেন ইংল্যান্ডে ছিলেন। তো দ্রুত ক্লাইভকে ইংল্যান্ড থেকে নিয়ে আসা হলো এই ভারতবর্ষে। কারণ পলাশী যুদ্ধ, বক্সারের যুদ্ধের পরে আসলে কি হবে সেটা ঠিক করবার জন্য, নিরূপণ করবার জন্য। তো লর্ড ক্লাইভ তিনি চলে আসলেন। তো ক্লাইভ চলে আসবার পরে ইংরেজরা অর্থাৎ ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্লাইভকে বোঝালো যে আপনি কি করেন, বাংলা, দিল্লি এবং অযোধ্যা এই পুরো অঞ্চলগুলোর ক্ষমতা নিয়ে নেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে লর্ড ক্লাইভ চলে আসলেন এবং ক্লাইভকে কিন্তু সবাই একটা বুদ্ধি পরামর্শ দিয়ে দিল। বুদ্ধি পরামর্শটি হচ্ছে এরকম যে আপনি দিল্লি দখল করেন, আপনি বাংলা দখল করেন, আপনি অযোধ্যাও কি করেন, দখল করেন। কিন্তু ক্লাইভ কিন্তু ভীষণ বিচক্ষণ। তো দেখার বিষয় তিনি কি করেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বক্সারের যুদ্ধের পরের বছর অর্থাৎ সালটি হচ্ছে 1765 সাল। 1765 সালে ক্লাইভ বসে পড়লেন দুজনের সাথে। একজন ছিলেন মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম, এবং আর একজনের সাথে বসলেন অযোধ্যার নবাব। আর অযোধ্যার নবাবের নাম আমি একটু আগেও বলেছি, সুজাউদ্দৌলা। তাহলে সুজাউদ্দৌলা অযোধ্যার নবাব, দ্বিতীয় শাহ আলম মুঘল সম্রাট, তাদের সাথে বসলেন কে? ক্লাইভ।
তো যথারীতি লক্ষ্য রাখতে হবে যে ক্লাইভ কিন্তু ভীষণ বুদ্ধিমান, আমি একটু আগেও বলেছি, খুবই বিচক্ষণ কিন্তু ক্লাইভ। তো দ্বিতীয় শাহ আলম এবং সুজাউদ্দৌলা তারা অত্যন্ত ভীত সন্ত্রস্ত, তারা তো বুঝেই গেছেন তাদের ক্ষমতা শেষ, দিল্লি এবং অযোধ্যা উভয়ই চলে যাবে কার অধীনে, উভয়ই চলে যাবে ইংরেজদের অধীনে, কারণ তারা যুদ্ধে পরাজিত হয়েছে। কিন্তু ক্লাইভ বললেন যে দ্বিতীয় শাহ আলমকে, মুঘল সম্রাট, বিশাল ব্যাপার, হুজুর বা লর্ড, আপনি বিচলিত হবেন না, আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। আপনি কেন বিচলিত হবেন না বা আপনি কেন দুশ্চিন্তাগ্রস্ত হবেন না? তার কারণ আমরা দিল্লির ক্ষমতা নিব না। তখন শাহ আলম ভাবতেছে, বাহ, তো ভালো ব্যাপার, খুব আনন্দের সংবাদ। এবং ক্লাইভ সুজাউদ্দৌলাকেও বললেন যে আপনার অযোধ্যার ক্ষমতাও আমরা নিব না। তাহলে মনে মনে সেই খুশি সুজাউদ্দৌলা, মনে মনে সেই খুশি দ্বিতীয় শাহ আলম, যাক বেঁচে গেলাম। ক্লাইভ তখন দ্বিতীয় শাহ আলমকে বললেন যে আপনি দিল্লির সম্রাট, অনেক বড় ব্যাপার, আপনি মহামান্য, আপনি কাগজে কলমে আমাদেরকে শুধু, অর্থাৎ আমাদেরকে বলতে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে শুধু বাংলা, বিহার এবং উড়িষ্যা, শুধুমাত্র বাংলা, বিহার এবং উড়িষ্যা, এই তিনটি অঞ্চল আমাদেরকে কাগজে কলমে দিয়ে দেন। বাংলা, বিহার, উড়িষ্যা, এই তিনটি অঞ্চল আমাদেরকে কি করেন? কাগজে কলমে দিয়ে দেন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লক্ষ্য করে দেখতে পেলাম যে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ক্লাইভ সাহেব শুধুমাত্র বাংলা, বিহার, উড়িষ্যা এই অঞ্চলটুকুই কিন্তু চাচ্ছেন। এবং যথারীতি 1765 সালে এই দ্বিতীয় শাহ আলম সুজাউদ্দৌলার সাথে ক্লাইভের একটা চুক্তি হলো, যেটাকে বলা হয় এলাহাবাদের চুক্তি, কারণ ভারতের এলাহাবাদ নামক স্থানে তারা বসেছিলেন। তাহলে এলাহাবাদের চুক্তি হলো কত সালে? 1765 সালে। দ্বিতীয় শাহ আলম সুজাউদ্দৌলার সাথে কার হলো? আমরা জানলাম ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই চুক্তিটি হলো। এবং এই এলাহাবাদের চুক্তির পরেই মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম, পালের গোদা মানে নেতা দ্বিতীয় শাহ আলম, তিনি ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি প্রদান করলেন। দেওয়ানি বলে, বাপ মা আমাদেরকে বলে না, খুব দেওয়ান হয়ে গেছো তাই না, খুব বড় হয়ে গেছো। তাহলে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যার তাদের চাহিদা মাফিক এই বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করলো 1765 সালে। পরীক্ষায় একাধিকভাবে প্রশ্ন হতে পারে। প্রথম হতে পারে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করেছে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে? বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করেছে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1765 সালে। কোন মুঘল সম্রাট ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি দিয়েছে? আমরা বলবো দ্বিতীয় শাহ আলম দেওয়ানি দিয়েছে। আবার প্রশ্ন হতে পারে কোন মুঘল সম্রাটের আমলে কোম্পানি দেওয়ানি পেয়েছে এভাবে? তাও বলবো দ্বিতীয় শাহ আলম। কত সালে? 1765 সালে। কোম্পানি কোন কোন অঞ্চলের দেওয়ানি পেয়েছে? বাংলা, বিহার, উড়িষ্যার। তারা দিল্লিও নেয়নি, তারা অযোধ্যাও নেয়নি। তাহলে 1765 সালে কাগজে কলমে এই বাংলা, বিহার, উড়িষ্যার ক্ষমতা কাদের হাতে চলে গেল? 1765 সালে কাগজে কলমে এই বাংলা, বিহার, উড়িষ্যার ক্ষমতা চলে গেল ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। এবং ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর যিনি হলেন, প্রথম গভর্নর যিনি হলেন তিনি কিন্তু রবার্ট ক্লাইভ, যাকে আমরা লর্ড ক্লাইভ বলছি। তাহলে এই যে পলাশী যুদ্ধের অগ্রনায়ক বা পলাশী যুদ্ধে ইংরেজদেরকে যিনি নেতৃত্ব দিয়েছেন, যিনি কি করেছেন, যিনি পলাশী যুদ্ধ করেছেন এবং যিনি কিনা এলাহাবাদের চুক্তি করলেন, যাকে কিনা দ্বিতীয় শাহ আলম কি দিল? দেওয়ানি দিল, সেই ক্লাইভ হলেন প্রথম গভর্নর। তাহলে দেওয়ানি লাভ করে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলা, বিহার, উড়িষ্যার প্রথম গভর্নর কে হয়েছিলেন? লর্ড ক্লাইভ। তো আজকে ছোট্ট একটা গল্প দিয়ে ক্লাসটা শেষ করে দিতে চাই।
লর্ড ক্লাইভ প্রথম জীবনে ছোট্ট বয়স থেকে খুবই দুরন্ত দস্যি ছেলে ছিলেন। তাকে তার বাবা মা মানুষ করতে পারছিল না, এত ডানপিটে। বাধ্য হয়ে বাবা মা ক্লাইভকে মামার বাড়িতে রেখে আসে, যে মামার বাড়িতে যেয়ে যদি ও ভালো হয়। কিন্তু না, ক্লাইভ মামার বাড়িতে গিয়ে মামা মামিরও হাড় জ্বালায় তোলে, মামা মামিরও হাড় জ্বালাতন করে। এবং এই যে মামা মামির হাড় জ্বালাতন করে ক্লাইভ, এই হাড় জ্বালাতনের পরে আমরা দেখতে পাই যে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মামা মামিও অপারগ হয়ে ওঠে। তখন বাবা মা এবং মামা মামি মিলে সিদ্ধান্ত নেয় যে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্য করতে ভারতে যায়। কোথায় ভারত, কত দূর সমুদ্রপথে। তো এই ছেলেরে জাহাজে তুলে দাও, ছোটোখাটো কাজ করুক, যদি বেঁচে থাকে কাজ করে খাবে, মরে গেলে আপদ বিদায় নেবে। তাই তো বাবা মা মামা মামি মিলে এই ক্লাইভকে জাহাজে তুলে দেয় অজানার উদ্দেশ্যে, ভারতের উদ্দেশ্যে। এবং ক্লাইভের কাজ ছিল জাহাজে যে মালপত্র আসবে সেগুলো মোছা, পরিষ্কার করা। সেই মালপত্র মুছতে মুছতে ক্লাইভ কিন্তু এদেশে আসে এবং নিজের ক্ষমতা, কর্ম, কৌশলতা দ্বারা তিনি ডে বাই ডে নিজেকে অগ্রসর করতে থাকে। এবং এই ক্লাইভে কিন্তু পলাশী যুদ্ধের পর থেকে আমরা দেখতে পেয়েছি ইংরেজ ভিত্তিপ্রস্তর স্থাপনের একটা রাস্তা তৈরি করেন। এবং এই ক্লাইভে কিন্তু হন এই বাংলা বিহার উড়িষ্যার কোম্পানির, ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর। তাই তো বলছি, কাউকে হেয় করে দেখবা না, কাউকে ছোট চোখেও দেখবা না, কারণ মনে রেখো কার মধ্যে কি প্রতিভা আছে। এই দস্যি ছেলে, ডানপিটে ছেলে, সেই একদিন হয়ে ওঠেন লর্ড ক্লাইভ, যিনি কি করেছেন, যিনি এদেশে ইংরেজ শাসনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, যিনি কিনা ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলা বিহার উড়িষ্যার প্রথম গভর্নর হয়েছেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগামী ক্লাসে আমরা ইংরেজ শাসন আমলের যত শাসক, যত সংস্কার এবং ইংরেজদের বিরুদ্ধে আমাদের বাংলার যত আন্দোলন, সেটা ধর্মীয় হোক, সামাজিক হোক, রাজনৈতিক হোক, সেটা আমরা দেখব। আমরা বঙ্গভঙ্গ করব, একটা সময় বঙ্গভঙ্গ হ্রদে চলে যাব। অর্থাৎ লেকচার 3-এর উপরে আমি আর একটি ক্লাস নিব। আমাদের পরবর্তী ক্লাসে লেকচার 3 শেষ হবে, সেখানে ইংরেজ শাসকদের বিভিন্ন অবদান, কর্মকাণ্ড, সংস্কার, তাছাড়া আমাদের বাংলার বিভিন্ন রাজনৈতিক আন্দোলন নিয়ে কথা হবে। ক্লাসটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ক্লাসে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটিও তোমরা আমাকে জানাবে। ভালো থাকবে তোমরা, সুস্থ থাকবে, মঙ্গলমতো থাকবে। খোদা হাফেজ।